সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে 5ই মে, সবাইকে জানাচ্ছি স্কুল অফ এমএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। এর আগে আরও 2টি ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি। আমরা আজকে আরও 2টি সৃজনশীল প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ। এই সৃজনশীল প্রশ্নগুলো সমাধানগুলো বুঝতে হলে তোমরা আমার এই ক্লাস বা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আসলে ক্লাস ভালোভাবে বোঝা যাবে না, অঙ্ক ভালো করে বুঝতে পারবে না। তাহলে আর দেরি নয়, চলো শুরু করা যাক। আমি প্রথমে তোমাদেরকে যে সৃজনশীল সমস্যাটির সমাধান করে দিব সে প্রশ্নটি হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল 8√3 বর্গমিটার বেড়ে যায়। ক নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2√3 মিটার হলে ক্ষেত্রফল কত? খ নম্বর প্রশ্নটি হচ্ছে, সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বর প্রশ্নটি হচ্ছে, যদি সমবাহু ত্রিভুজটির অভ্যন্তরস্থ একটি বিন্দু ও থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হয়, তবে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা প্রথমে এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তো সমাধান করার আগে একটি কথা বলে নেই, তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে যে কোনো ক্লাস নেওয়ার পর আপলোড করার সাথে সাথে তোমরা এটা পেয়ে যেতে পারো। তাহলে চলো এবার সমস্যাটি সমাধান করি। প্রথমে সৃজনশীলের ক নম্বর প্রশ্নটি আমি সমাধান করব। ক নম্বর সমস্যাটি ছিল, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2√3 মিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে ক নম্বর প্রশ্ন যেটা আছে এটা উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই। তোমাদের পরীক্ষায় যে সৃজনশীলগুলো আসবে সেটা ক নম্বর প্রশ্নটা উদ্দীপকের সাথে সম্পর্ক থাকতে পারে, নাও থাকতে পারে, এটা কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমি যে প্রশ্নটা দিয়েছি এটা উদ্দীপকের সাথে সম্পর্ক নেই, সরাসরি আমরা এই অঙ্কটা করব। তাহলে অঙ্কটা করতে হলে কি করতে হবে? একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2√3। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2√3। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কি জানতে হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রথমে আমাদেরকে জানতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? আমি আমার 16.1 অধ্যায়ের প্রথম ক্লাসের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি সেই ক্লাসটি না করে থাকো তাহলে আমি এই ভিডিওটি আপলোড করার সময় ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তাহলে আমরা সেখানে আলোচনা করেছিলাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে √3/4 a স্কয়ার, √3/4 ইনটু a স্কয়ার। তাহলে এখানে এ হবে কি? এ হবে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে চলো ক নম্বর প্রশ্নটি আমরা সমাধান করি। দেওয়া আছে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য তাহলে বাহুর দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বাহুর দৈর্ঘ্যকে আমরা a দ্বারা প্রকাশ করি। a = 2√3 মিটার। 2√3
মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? সুতরাং সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 স্কয়ার। তাহলে আমরা কি লিখছি এখানে? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের এখানে আমরা একক কি লিখব? বাহুর দৈর্ঘ্য যেহেতু মিটার আছে, তাহলে আমরা ক্ষেত্রফল কি লিখব? বর্গ মিটার। বর্গ মিটার। তাহলে √3/4 ইনটু, তাহলে এখানে এর পরিবর্তে আমরা বসিয়ে দিলাম এর মান 2√3, আর উপরে একটা আমাদের স্কয়ার আছে, তাহলে স্কয়ার দিলাম এত বর্গ মিটার। তাহলে আমরা সমাধান করি, এখন এটা ক্যালকুলেশন করি। √3/4 ইনটু 2 কে স্কয়ার করলে কত হবে? আমরা জানি সেটা, 2 কে স্কয়ার করলে 4 ইনটু, আর √3 কে স্কয়ার করলে কত হবে? 3 ইকুয়াল টু, তাহলে আমরা এখানে কি করব? দেখো এখানে নিচে আমাদের 4 আছে, উপরে এখানে আরেকটা 4 আছে, তাহলে আমরা 4 যদি ভাগ করে দিই থাকবে আমাদের কত? 3 আর √3। তাহলে 3 আর √3 গুণ করে দিই আমরা, 3 আর √3 গুণ করে দিলে কি হবে? 3 ইনটু √3 5.196 বর্গ মিটার। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটি সমাধান হয়ে গেল। তোমরা যদি পরীক্ষায় শুধু √3/4 স্কয়ার বর্গ মিটার এই পর্যন্ত যদি লিখতে পারো, তাহলে তোমরা সেখানে 1 নম্বর পাবে। আর যদি তোমরা ক্ষেত্রফলের অঙ্কটুকু পুরোপুরি করতে পারো, তাহলে তোমরা মোট 2 নম্বর পাবে। আমরা জানি কি সৃজনশীল প্রশ্নের ক নম্বরে মোট থাকে কত নম্বর? 2 নম্বর। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। আমাদের খ নম্বর প্রশ্নটি কি আছে? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এই প্রশ্নটা সমাধান করতে হলে আমাদেরকে উদ্দীপকের সহযোগিতা নিতে হবে। উদ্দীপক কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি পাবে। কত মিটার? 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল 8√3 বর্গ মিটার বেড়ে যায়। তাহলে এখানে বলছে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল 8√3 বর্গ মিটার বেড়ে যায়। তাহলে এটা কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাড়ালে কোন ত্রিভুজের ক্ষেত্রফল বেড়ে যায় সেটা তো আমরা জানি না। তাহলে আমাদেরকে আগে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে। তাহলে চলো এটা আমরা সমাধান করি। মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু a মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা কত ধরে নিলাম? a মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার বর্গ মিটার। স্কয়ার বর্গ মিটার। এরপর কি বলছে? এখন আমরা চিন্তা করব যে এই ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে, তাহলে আমরা আগে বাহুর দৈর্ঘ্য কত ধরে নিছি? a। তাহলে এখন আমরা বাড়ছে কত? 3। তাহলে এখন নতুন যে সমবাহু ত্রিভুজ হবে সেটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে? a + 3। a + 3। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার
ভোল্ট। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? সূত্র তো একটাই, কিন্তু এর পরিমাণটা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। কারণ আগে ছিল বাহুর দৈর্ঘ্য a, এখন এর চাইতে আরো কি হয়েছে? এটা 3 মিটার বৃদ্ধি হয়েছে। তাহলে এখানে যে বাহুটা হবে সেটা দৈর্ঘ্য কত হবে? সেটা দৈর্ঘ্য হবে এর সাথে আরো কি হবে? 3 প্লাস হবে, তাহলে a + 3। তাহলে ক্ষেত্রফল কত হবে? √3/4 a + 3 হোল স্কয়ার বর্গ মিটার। আর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যখন আমরা 3 মিটার বাড়াই দিলাম, তখন ক্ষেত্রফল হচ্ছে √3/4 a + 3 হোল স্কয়ার বর্গ মিটার। এখন আমাদের উদ্দীপক কি বলছে? যখন 3 মিটার বাড়ানো হবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 8√3। ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 8√3। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি যে এর পরে যে আমরা ক্ষেত্রফলটা পেয়েছি √3/4 a + 3 হোল স্কয়ার, এই ক্ষেত্রফলটা আগে যে ক্ষেত্রফল ছিল √3/4 a স্কয়ার, এটার তুলনায় 8√3 বর্গমিটার বেশি। তাহলে একটা বস্তুর চাইতে আরেকটা বস্তু অথবা একটা সংখ্যার চাইতে আরেকটা সংখ্যা কতটুকু কম কতটুকু বেশি সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? হ্যাঁ, আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে বলতে পারবো আমরা কত কম বা বেশি। তাহলে এখন যদি আমরা এই √3/4 a + 3 হোল স্কয়ার এই ক্ষেত্রফল থেকে যদি √3/4 a স্কয়ার এই ক্ষেত্রফলটা যদি বিয়োগ করে দিই, মাইনাস করে দিই, তাহলে আমাদের হবে 8√3। সেখান থেকে আমরা কি বের করব? আমাদের প্রশ্নে প্রথমে কি বলছে? বাহুর দৈর্ঘ্য। প্রথমে কি বলছে? বাহুর দৈর্ঘ্য। তাহলে প্রথমে আমরা বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে বাহুর দৈর্ঘ্য মানে কি? বাহুর দৈর্ঘ্যটা আমরা কত ধরে নিয়েছি? বাহুর দৈর্ঘ্যটা আমরা ধরে নিয়েছি কি? a। তাহলে আমরা প্রথমে a এর মান নির্ণয় করব। প্রথমে আমরা কিসের মান নির্ণয় করব? a এর মান নির্ণয় করব। তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতের পরিবর্তে তোমরা লিখতে পারো শর্ত মতে, কোনো সমস্যা নেই। তাহলে √3/4 a + 3 হোল স্কয়ার মাইনাস, তাহলে কোনটা মাইনাস হবে? প্রথমে যে ক্ষেত্রফলটা ছিল √3/4 a স্কয়ার, এখন এই বড়টার চেয়ে ছোটটা কত বেশি ছিল? 8√3। তাহলে আমরা এখানে লিখলাম 8√3। এই সমীকরণ থেকে, এই ইকুয়েশন থেকে আমরা এখানে a এর মানটা নির্ণয় করব। কার মান নির্ণয় করব? a এর মানটা নির্ণয় করব। তাহলে দেখো, বা এখানে দেখো √3/4, এখানে আছে কি √3/4। তাহলে আমরা √3/4 দুইটা √3/4 থেকে একটা আমরা কি করতে পারি? কমন নিতে পারি। তাহলে √3/4 কমন নিলে এখানে বাকি থাকলো আমাদের a + 3 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 8√3। এখন দেখো এখানে √3/4 এই পুরো অংশের সাথে কি আছে? গুণ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে? ভাগ হবে। কিন্তু আমরা যদি ভাগের পরিবর্তে যদি গুণ চিহ্ন ব্যবহার করি কি হবে? এটি কি হয়ে যাবে? এখানকার হর হয়ে যাবে লব, আর লব হয়ে যাবে কি? হর। তাহলে আমরা কি লিখতে পারি? বা a + 3 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 8√3 ইনটু 4/√3। বা তাহলে এখানে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি। কি সূত্র ব্যবহার করতে পারি? তাহলে a তো আছে এখানে, আর 3 কে যদি আমরা b ধরে নেই তাহলে আমরা এখানে একটা সূত্র ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু, তাহলে এখানে নিচে √3, উপরে √3 যদি আমরা ভাগ করে দেই, 4 আর 8 গুণ করলে 32। 4 আর 8 গুণ করলে কত হবে? 32।
তাহলে দেখো এখানে এখানে স্কয়ার আগে কি চিহ্ন আছে মাইনাস, আর এখানে স্কয়ার আগে কি চিহ্ন আছে, আমরা দেখতেছি কি এখানে কোনো চিহ্ন নাই। তাহলে কোনো চিহ্ন যদি না থাকে আমরা এখানে কি ধরে নেব, মনে করব, মনে মনে চিন্তা করব এখানে কি আছে প্লাস আছে। তাহলে এই মাইনাসের স্কয়ার আর প্লাসের স্কয়ার আমাদের কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কত হলো 3 আর 2, 3 2 গুণ করলে কত 6, তাহলে 3 2 গুণ করলে আমাদের হলো 6a প্লাস আর 3 কি স্কয়ার করলে কত হবে 9। অনেকে কিন্তু ভুলে 3 কি স্কয়ার করে 6 লিখে ফেলে, মনে করে এটা কি, মনে করে এটা 2, এটা কিন্তু 2 না, এটা স্কয়ার মানে কি যে সংখ্যার উপরে স্কয়ার থাকবে আমাদের চিন্তা করতে হবে ওই সংখ্যাটা কয়বার আছে, ওই সংখ্যাটা 2 বার আছে। কতবার আছে 2 বার। তাহলে 3 and 3 এই দুইটা মিলে কত হবে 9, 3 into 3 মানে কত 9 ইকুয়াল টু কত হবে আমাদের 32 বা 6a ইকুয়াল টু 32, এই প্লাস এর 9 এর পাশে দিতে হবে মাইনাস 9 বা 6a ইকুয়াল টু, তাহলে দেখো এখানে 32 থেকে তোমরা 9 বিয়োগ করো, তাহলে কত হবে 23, কত হবে 23। আর এখানে a আর 6, a আর 6 এই দুটোর মাঝখানে তো কোনো চিহ্ন নাই, দুটোর মাঝখানে যেহেতু কোনো চিহ্ন নাই আমরা চিন্তা করব এখানে মাঝখানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। তাহলে গুণ চিহ্ন থাকলে সমান চিহ্নের বাম পাশে যদি গুণ চিহ্ন থাকে ডান পাশে গেলে কি হবে ভাগ হবে। তাহলে কি লিখবো আমরা, বা a ইকুয়াল টু 23/6, 23/6। তাহলে সুতরাং a ইকুয়াল টু, তাহলে এবার আমরা কি করব 23 কে 6 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করি 23 ভাগ 6, এর কত হবে 3.8। তোমরা যদি এটাকে ভাগ করো এখানে 3.83333 অনেকগুলো 3 চলে আসছে, তাহলে এখানে আমরা দশমিকের পরে যদি 2 গুণ নেই 3.83, তাহলে এখানে দেখো এর মান আমাদের বের হলো 3.83। তাহলে আমরা a কি ধরে নিয়েছিলাম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, প্রশ্ন আমাদের চেয়েছিল বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্যটা আমরা কি করে ফেলছি বের করে ফেলছি। তাহলে এবার আমাদের বাকি থাকলো কোনটুকু, এবার আমরা কি করব ক্ষেত্রফল নির্ণয় করব। কে নির্ণয় করব ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা তো ক্ষেত্রফলের সূত্র জানি, সেই ক্ষেত্রফলের সূত্রটা আমরা ব্যবহার করে দিব, এর মান সেখানে বসাই দিব, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। চলো এবার আমরা ক্ষেত্রফলটা বের করব। আর সুতরাং ক্ষেত্রফল সমান √3/4 স্কয়ার বর্গমিটার। তাহলে √3/4 ইনটু এর মানটা আমরা বসাই দেই 3.83 স্কয়ার বর্গমিটার, 3.83 স্কয়ার বর্গমিটার। তাহলে এখানে কি হবে √3/4 ইনটু এই 3.83 কে এটা যদি আমরা যদি স্কয়ার করি কত হবে 3.83, এটাকে যদি আমরা স্কয়ার করি আমাদের আসে 14.6689। তাহলে আমরা 6 এর পরে যেহেতু 6 আছে আমরা কি লিখতে পারি 14.7। এই নিয়মটা তোমরা নিশ্চয়ই বুঝো, যদি না বুঝো একটু আমি এখানে আলোচনা করে নিই। সেটা হচ্ছে আমাদের যদি পয়েন্ট চিহ্নের পরিবর্তে যদি অনেকগুলো সংখ্যা এরকম যদি চলে আসে, আমরা যদি সেখানে দ্বিতীয় ঘর দশমিকের পর 2 ঘর অথবা 3 ঘর নিতে চাই, ধরো এখানে আমি দশমিকের পর আমরা 2 ঘর নিব, তাহলে যেই ঘর পর্যন্ত আমি নিব এর পরে যদি 5 কিংবা 5 এর উপরে 5 6 7 8 9 এরকম কোন অঙ্ক থাকে, তাহলে এখানে যা থাকবে তার সাথে 1 বৃদ্ধি পাবে। যেমন এখানে আছে 4 5, এখানে হয়ে যাবে কি 4 6 এরকম হয়ে যাবে। তাহলে আমাদের এখানে ছিল 6,
এরপর আরেকটা 6 ছিল, এই জন্য আমরা যেহেতু এক ঘর নিয়েছি এখানে ওই 6 এর কারণে এখানে 6 এর জায়গায় কি হয়ে গেছে 7 হয়ে গেছে। তাহলে এখানে দেখো 3.83 কে স্কয়ার করলে আমরা এটা পাইলাম। এখন আমরা কি করব, এটা যেহেতু উপরের সংখ্যা, এই 14.7 আর √3 আমরা কি করব গুণ করব। 14.7 আর √3 গুণ করব, তাহলে আমাদের কাছে 25.46 আর অনেক কিছু আসছে এখানে। এরপর এখানে 4 কি আছে ভাগ আছে, তাহলে আমরা এটাকে 4 দ্বারা ভাগ করে দিই। তাহলে 6.365, যেহেতু 6.365 আসছে আমরা লিখবো এখানে 6.37 6.37। এত বর্গ মিটার। তাহলে দেখো আমাদের প্রশ্নে এখানে দুইটা বিষয় বের করতে বলেছিল, একটা বলেছিল বাহুর দৈর্ঘ্য আর একটা বলেছিল কি ক্ষেত্রফল। আমরা বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করেছি আগে 3.83 আর এখন ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করলাম 6.37। তাহলে আমাদের খ নাম্বার সমস্যা যেটা ছিল সেটা সমাধান হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে, তাহলে আমি আবার এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আমি এখন এই সৃজনশীল প্রশ্নের গ নম্বর অংশটা সমাধান করব। চলো এবার আমরা গ নম্বর অংশটা সমাধান করি। তাহলে চলো এখন আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করি। গত বছর যদি সমবাহু ত্রিভুজটির অভ্যন্তরস্থ একটি বিন্দু ও থেকে, অভ্যন্তরস্থ মানে কি এই বিন্দুটা সমবাহু ত্রিভুজের মাঝে আছে, বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার হয়, তবে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো এটা একটা কি ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা জানি কি সমবাহু ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আগে এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে এক বাহুর দৈর্ঘ্য বের করব এবং এরপরে আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে চলো সমাধান করি। মনে করি তাহলে তোমরা মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ, এর অভ্যন্তরস্থ একটা বিন্দু, এটাকে বলা হয়েছে কি ও বিন্দু বলা হয়েছে। এখানে আমরা তাহলে ধরে নিলাম ও, অভ্যন্তরস্থ বিন্দু আমরা ধরে নিলাম ও। এখন কি বলছে, একটি বিন্দু ও থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আর অঙ্কিত লম্ব, তাহলে এই বিন্দু থেকে আমাদের লম্ব আঁকতে হবে। ধরো এটা বিসি এর উপরে আমরা একটা লম্ব আঁকলাম, এরপর ধরো আমরা এবি এর উপর একটা লম্ব আঁকলাম, এরপরে ধরো আমরা এসি এর উপর একটা লম্ব আঁকলাম। তাহলে এখানে তিনটা লম্ব। তাহলে আমরা এই লম্ব তিনটাকে ধরো, একটাকে ধরলাম আমরা এখানে ধরলাম ডি, এখানে ধরলাম ই, এখানে ধরলাম এফ, এখানে ধরলাম কি এফ। এখন তাহলে এগুলো কত কত হবে, দেখো এখানে প্রথমে আছে 3, আমরা এখানে ধরে নিলাম 3, এটাকে ধরলাম 4 এবং এটাকে ধরলাম 5, 3 4 5। এখন এই অঙ্কটা করার সুবিধার জন্য আমরা এগুলো যোগ করে দেব। কি কি যোগ করব, ও বি
ওসি, ওবি, ওসি এবং এও, এগুলো আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। কি যোগ করলাম এখানে, ওডি, ওই, ওসি, ওএ আমরা এখানে যোগ করে দিলাম। দেখো এখানে এটা যোগ করে দেওয়ার ফলে এখানে এই আগে তো ত্রিভুজ ছিল এখানে একটা শুধু সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, এই সমবাহু ত্রিভুজের মধ্যে এখন আরো নতুন তিনটা ত্রিভুজ এখানে চলে আসছে। একটা ত্রিভুজ দেখো বি ও সি, এ ও বি, এ ও সি। তাহলে এখন সমবাহু ত্রিভুজের মাঝখানে যে আরো তিনটা ত্রিভুজ নতুন হয়েছে, তাহলে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হবে এই বড় যে ত্রিভুজটা আছে, প্রথম যে ত্রিভুজটা ছিল সমদ্বিবাহু ত্রিভুজ, এটার ক্ষেত্রফলের সমান। তাহলে এখন ক্ষেত্রফলের সমান হবে, যেগুলো তো আমরা কিছু এখানে দেওয়া নেই, বাহুর দৈর্ঘ্য কত কি, তাহলে আমরা প্রথমে কি করব, বাহুর দৈর্ঘ্যটা ধরে নিব। তাহলে মনে করি ত্রিভুজ এ বি সি এ, AB equal to BC equal to AC equal to A সেন্টিমিটার, A সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, তোমরা ইতিমধ্যে এটা শিখে ফেলেছো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। তাহলে √3/4 a স্কয়ার এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। তাহলে এখন আমরা কি করব, এই মাঝখানে যে নতুন তিনটা ত্রিভুজ আসছে সেই তিনটা ত্রিভুজের আমরা এখন ক্ষেত্রফল বের করব। যেমন ধরো প্রথমে যদি আমরা ধরি এ ও বি, তাহলে এটা আমাদের সমবাহু বা সমাদ্বিবাহু বা বিষমবাহু এই ধরনের কোনো মান এখানে আমাদের দেওয়া নেই। তাহলে আমরা ত্রিভুজের যে সাধারণ সূত্র আছে ক্ষেত্রফল নির্ণয়ের, সেই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে সেই সূত্রটা কি মনে আছে তোমাদের, সেই সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে হাফ ইন্টু, দেখো এখানে এটা ভূমি হচ্ছে এবি, এবি ইন্টু উচ্চতা হচ্ছে ওডি, ওডি এর মান এখানে কত আছে 3, এত বর্গ সেন্টিমিটার। তাহলে হাফ ইন্টু এবি এর মান আমরা কত ধরে নিয়েছিলাম, এবি এর মান ধরে নিয়েছিলাম আমরা a, তাহলে এখানে লিখলাম a ইন্টু 3 বর্গ সেন্টিমিটার। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখো 2 a এবং 3 উপরে আর 1 আর 2 হচ্ছে কি নিচে, তাহলে 3 আর a গুণ করলে 3a আর 1 গুণ করলেও থাকলো 3a, আর নিচে আমরা লিখে দিলাম কত 2, এত বর্গ সেন্টিমিটার। এবার আমরা কি করব, এবার আমরা বের করব বি ও সি এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রেও আমরা একই সূত্র ব্যবহার করব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে চলো ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু, এখানে ভূমি হবে কি বিসি ইন্টু উচ্চতা কি হবে এখানে ও ই, এত বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে হাফ ইন্টু বিসি এর পরিবর্তে এ আর ও ই এর পরিবর্তে এখানে কত আছে 5 বর্গ সেন্টিমিটার। আগের মতই 5 আর a গুণ করলে 5a আর 1 গুণ করলে 5a, নিচে থাকলো আমাদের 2 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেললাম। এবার আমাদের এখানে বাকি আছে a ও c,
এই ত্রিভুজের ক্ষেত্রফল এখন আমরা নির্ণয় করব। তাহলে ত্রিভুজ AOC এর ক্ষেত্রফল তাহলে হাফ ইনটু এখানে ভূমি হবে কোনটা AC ইনটু উচ্চতা কোনটা হবে এখানে OF এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখতে পারি হাফ ইনটু AC এর পরিবর্তে A আর OF এর পরিবর্তে এখানে কত দেওয়া আছে দেখো 4 দেওয়া আছে 4 এত বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এখানে 2 দ্বারা যদি আমরা 4 কে ভাগ করি কত হবে 2 আর A গুণ করলে এখানে কত হবে 2A বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের সমবাহু ত্রিভুজের মাঝখানে যে তিনটা নতুন ত্রিভুজ আমরা পেয়েছিলাম সেই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে ফেলছি। তাহলে এখন এই নতুন তিনটা ত্রিভুজ যেহেতু আগের যে সমবাহু ত্রিভুজ ছিল সেটার মাঝখানে আছে অভ্যন্তরে আছে, তাহলে এই নতুন তিন ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল হবে পূর্বের যে ABC ত্রিভুজ ছিল সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে, এখানে শুধু কি প্রশ্ন মতে লিখলেই হবে? প্রশ্ন মতের পরিবর্তে তোমরা শর্ত মতে লিখতে পারো, প্রশ্নানুসারে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো প্রশ্ন মতে তাহলে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আগে প্রথমে আমরা যেটা বের করেছিলাম সেটার মধ্যে আমাদের কত ছিল, সেটা ছিল আমাদের কত 3a/2। তাহলে 3a/2 প্লাস 5a/2 প্লাস আর এখানে এটা বের হয়েছে কত 2a ইকুয়াল টু বড় ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার। বড় ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার, √3/4 স্কয়ার। তাহলে এবার চলো লসাগু করি। বা এখানে যাও 2 এখানে 2 এখানে মনে নিচে 1 আছে 2 আর 2 এর লসাগু কত হবে 2। তাহলে 2 2 ভাগ করলে 1 1 আর 3a গুণ করলে 3a 2 2 ভাগ করলে 1 1 আর 5a গুণ করলে 5a প্লাস এই 2 এর নিচে কোন কি সংখ্যা আছে আছে মনে কি আছে 1 আছে। তাহলে 1 দ্বারা যদি আমরা 2 কে ভাগ করি কত হবে 2। এই 2 আর 2 এ গুণ করলে আমাদের হবে 4a ইকুয়াল টু √3/4 স্কয়ার বা 2। তাহলে এগুলো মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তোমরা এখানে যোগ করলে কি হবে 3a 5a তাহলে 8a 8a আর 4a যদি আমরা যোগ করি তাহলে কত হবে 8 4 12a 12a ইকুয়াল টু √3/4 a স্কয়ার বা তাহলে এখানে দেখো ইকুয়াল চিহ্নের বাম পাশে যেহেতু a আছে ডান পাশে যেহেতু a স্কয়ার আছে a যেহেতু মিল আছে আমরা ইচ্ছা করলে কি করি উভয় পক্ষকে a দ্বারা ভাগ করতে পারি, a দ্বারা কি করতে পারি ভাগ করতে পারি। আবার এখানে দেখো 2 আছে এখানেও আছে কত 4 আছে, তাহলে আমরা এই 2 আর 4 যেহেতু মিল আছে এখানে 2 আছে এখানে 4 আছে 2 দ্বারা যেহেতু 4 কে ভাগ করা যায় তা আমরা এখানে কি করতে পারি 4 কে ভাগ করতে পারি। তাহলে আমরা এখানে আমরা কি লিখতে পারি 12 ইকুয়াল টু √3a/2 দ্বারা 4 কে ভাগ করলে কত 2। হ্যাঁ তাহলে 2 দ্বারা 4 কে ভাগ করলে কত হবে 2 হবে। তাহলে এখান থেকে আমরা a এর মানটা বের করে ফেলব। তাহলে দেখো বা তাহলে এখানে আর গুণন করো এই √3a এর 12 এর নিচে মনে 1 আছে তাহলে এখানে হবে √3a ইকুয়াল টু আর 12 আর 2 গুণ করলে এখানে হবে কত 24 বা a ইকুয়াল টু 24/√3 24/√3। তাহলে এবার আমরা 24 কে √3 দ্বারা ভাগ করে দেই
24 ভাগ √3 আমাদের আছে 13.856 তাহলে আমরা লিখতে পারবো 13.86 তাহলে আমরা এগুলো সব যেটা সেন্টিমিটার লিখছিলাম এটাও আমরা লিখলাম কি সেন্টিমিটার কত লিখলাম সেন্টিমিটার তাহলে আমাদের এর মানটা বের হয়ে গেল এবার আমরা কি বের করব কি বলছে এখানে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি সুতরাং ক্ষেত্রফল √3/4 স্কয়ার বর্গ সেন্টিমিটার তাহলে √3/4 ইনটু এর মান 13.86 স্কয়ার বর্গ সেন্টিমিটার are equal to √3/4 into 13.86 কে যদি আমরা স্কয়ার করি 13.86 স্কয়ার 192.0996 এটাকে যদি আমরা √3 দ্বারা গুণ করি into √3 তাহলে আমাদের আসছে 332.726 আর এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগ 4 তাহলে 83.181 তাহলে 83.18 এত বর্গ সেন্টিমিটার তাহলে দেখো এখানে সমাধানটা আমি কিভাবে করেছি আগে 13.86 কে স্কয়ার করেছি তাকে √3 দ্বারা আবার গুণ করেছি সেই রেজাল্টকে আবার 4 দ্বারা ভাগ করেছি ভাগ করে আমরা এটা পেয়েছি তাহলে আমাদের যেটা এখানে প্রশ্ন করেছিল যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা তাহলে দেখো আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো আর যদি না বুঝতে থাকো কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে আমি আবার সেখানে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আমরা আজকে দুইটা সৃজনশীল অঙ্ক করার কথা আমাদের একটা সৃজনশীল অঙ্ক শেষ হয়ে গেছে আমরা আরেকটা সৃজনশীল অঙ্ক করব এখানে ইনশাআল্লাহ এখন আমরা আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি সমাধান করব দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি হচ্ছে এখানে আমাদের দুইটা চিত্র দেওয়া আছে দৃশ্যকল্প 1 দৃশ্যকল্প 2 ক নম্বর প্রশ্ন হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 3√3 বর্গমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 3√3 বর্গমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত আমরা এর আগে যে সৃজনশীল প্রশ্নটি সমাধান করেছি সেটাতে বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল আমরা ক্ষেত্রফল বের করছি কিন্তু এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে সৃজনশীলে এরকম প্রশ্ন চেঞ্জ হয়ে আসে খ নম্বর বলছে দৃশ্যকল্প 1 হতে AB এর দৈর্ঘ্য নির্ণয় করা আমাদের তাহলে এই চিত্র থেকে AB এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে গত বলছে দৃশ্যকল্প 2 এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে PQ এর মান নির্ণয় করা তাহলে আমাদের এই চিত্র হতে PQ এর মান বের করতে হবে তাহলে এখানে দেখা যাচ্ছে PQ এবং PR এই দুটো কি সমান এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এটার QR এর মান দেওয়া আছে আমাদের 60 সেন্টিমিটার তাহলে আমরা PQ এবং PR মানে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে কি বের করতে হবে সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করতে হবে তাহলে প্রথমে চলো আমরা ক নাম্বার সমস্যাটি সমাধান করি
তাহলে ক নম্বর সমস্যাটা কি ছিল? একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 3√3 বর্গমিটার হলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বাহুর দৈর্ঘ্যটা আমরা কি করব? বাহুর দৈর্ঘ্যটা প্রথমে আমরা ধরে নিই। মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান a মিটার। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার বর্গ মিটার। তাহলে আমরা এখানে পেলাম √3/4 স্কয়ার, কিন্তু আমাদের দেখো প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে 3√3। কত দেওয়া আছে? 3√3। তাহলে আমরা লিখতে পারি কি প্রশ্ন মতে √3/4 স্কয়ার ইকুয়াল টু 3√3। 3√3 আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে a এর মানটা বের করব। যেহেতু আমাদের প্রশ্নে কি বলা আছে? বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বাহুর দৈর্ঘ্য বের করতে হলে কি করতে হবে? আমাদের a এর মানটা বের করতে হবে। তাহলে লিখতে পারি বা তাহলে এই √3/4 স্কয়ারের সাথে কি আছে? গুণ সম্পর্ক। এটা যদি ডান পাশে যায় কি হবে? ভাগ হবে। কিন্তু আমরা যদি ভাগের জায়গায় গুণ দেই 4 উপরে যাবে, √3 নিচে আসবে। তাহলে আমরা কি লিখতে পারি? a স্কয়ার ইকুয়াল টু 3√3 ইনটু 4/√3। বা a স্কয়ার ইকুয়াল টু দেখো √3 ভাগ করলে 3 আর 4 থাকে, 3 4 গুণ করলে 12 বা a ইকুয়াল টু, তাহলে দেখো এর উপরে এখানে কি আছে? স্কয়ার। তাহলে এটা ডান পাশে কি ডান পাশে যদি আমরা নেই স্কয়ার তাহলে কি হবে? রুট। তাহলে আমরা এখানে লিখলাম √12। সুতরাং a ইকুয়াল টু, তাহলে আমরা এখন 12 কে বর্গমূল করি। √12 ইকুয়াল টু 3.464। তাহলে আমরা লিখলাম 3.46 এত মিটার। তাহলে দেখো আমাদের এর মান বেরিয়েছে। এর মান বেরিয়েছে মানে আমাদের বাহুর দৈর্ঘ্যটাও বেরিয়েছে, কারণ আমরা বাহুর দৈর্ঘ্যটা কি ধরে নিয়েছিলাম? বাহুর দৈর্ঘ্যটা ধরে নিয়েছিলাম a। তাহলে এর মান যেহেতু 3.46, তার মানে হচ্ছে এই সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3.46 মিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমি খ নাম্বার সৃজনশীল 2 এর এই সৃজনশীলের খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তাহলে দেখো খ নাম্বার প্রশ্নটা হচ্ছে দৃশ্যকল্প 1 হতে a b এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা হলো দৃশ্যকল্প 1, এখান থেকে আমরা a b এর মানটা আমরা বের করব। তাহলে এখানে কি কি তথ্য দেওয়া আছে? এখানে দেওয়া আছে AD 20 কিলোমিটার, তারপরে BD দেওয়া আছে 28 কিলোমিটার, আর এখানে ADB এর মান দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে AB এর মানটা কিভাবে বের করব? তাহলে দেখো এখানে যে চিহ্নটা দেওয়া আছে এটা থেকে বোঝা যায় কি ABC একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি ব্যবহার করি তাহলে AB হলো এখানে অতিভুজ, এটার মান আমরা বের করতে পারবো। কিন্তু এখানে একটা সমস্যা কি, AC এর মান মানে আমাদের এখানে কি AC এর মান দেওয়া নাই, এখানে CD এর মান দেওয়া নাই। তাহলে আমরা যদি AB এর মান যদি বের করতে চাই তাহলে আমাদের আগে AC এবং CD এর মানটা কি করতে হবে? বের করতে হবে। আর আমরা যদি AC এবং CD এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এই যে ADC এই কোণের মানটা আমাদের আগে বের করতে হবে। তো আমরা যদি ADC কোণের মানটা আগে বের করি সেটা ব্যবহার করে আমরা AC এবং CD এর মানটা বের করতে পারবো।
আর যখন আমরা এসি আর সিডি এর মানটা পেয়ে যাব তখন আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এবি এর মানটাও আমরা বের করতে পারব। তাহলে বলো দেখি আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে এডিসি এর মান বের করা। এবার আমাদের দ্বিতীয় কাজ কি হবে? এসি এবং সিডি এর মান বের করা। এবার আমাদের তৃতীয় কাজ কি হবে? এবি এর মান বের করা। ধাপে 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 আমাদের আগাতে হবে। তাহলে চলো আমরা ঘ নম্বর সমস্যাটা সমাধান করি। তাহলে দেখা দেওয়া আছে কি দেওয়া আছে? এডি ইকুয়াল টু 20 কিলোমিটার আর বিডি ইকুয়াল টু 28 কিলোমিটার। অ্যাঙ্গেল ADB equal to 120 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে হবে ADC এর মান। তাহলে ADC ইকুয়াল টু, তাহলে দেখো ADC এর মানটা আমাদের কত হবে সেটা আমরা এখন বের করব। তার আগে দেখো এখানে ADC আর ADB এই পুরোটা যদি আমরা একসাথে ধরি তাহলে এই দুইটা মিলা হয় একটা সরলকোণ। আমরা জানি কি এক সরলকোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এক সরলকোণ সমান যদি 180 ডিগ্রি হয় তার মানে এই পুরোটুকু মিলে যদি 180 ডিগ্রি হয়, এখন এটা তো 120 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 120 ডিগ্রি যদি এটা দেওয়া থাকে তাহলে বাকিটা কত হবে? এজন্য আমরা এখানে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি আমরা এখানে কি করব? মাইনাস করব। তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল টু হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি আমরা কোথা থেকে পাইলাম? এক সরলকোণ সমান 180 ডিগ্রি বা 180 ডিগ্রি আমরা সেখান থেকে পেলাম। তাহলে আমরা ADC এর মানটা আমরা পেয়ে গেছি। এবার ADC এর মান যেতে পেয়ে গেছি, এবার আমরা বের করব AC আর CD এর মান। তাহলে দেখো আমরা যদি যেহেতু এটার মান আমরা বের করলাম, এটা যদি কোণ হয় তাহলে এখন আমরা AC কে বলবো লম্ব, CD কে বলবো ভূমি আর AD কে বলবো অতিভুজ। তাহলে ধরো প্রথমে আমরা AC মান বের করব। AC মান বের করতে হলে আমাদের মান কোনটা দেওয়া আছে? AD মানে কি? অতিভুজ। আর AC মানে কি? লম্ব। তাহলে আমাদের একটা সূত্র জানতে হবে, লম্ব আর অতিভুজের সাথে কি সম্পর্ক? লম্ব আর অতিভুজের সাথে কি সম্পর্ক? আমি প্রথমে যে 16.1 অধ্যায়ের সূত্র নিয়ে যে ক্লাসটা করেছিলাম সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিংকে ঢুকে সেটা দেখে নেবে। তো এখানে আমরা সেখানে আলোচনা করেছিলাম যে লম্ব আর অতিভুজের সাথে সূত্র হলো সাইন। লম্ব আর অতিভুজের সাথে কি সূত্র? সাইন। তাহলে আমরা সেই সূত্রটা এখানে ব্যবহার করব। তাহলে এখন সাইন অ্যাঙ্গেল ADC ইকুয়াল টু, তাহলে দেখো এখানে লম্ব হচ্ছে AC আর অতিভুজ হচ্ছে AD। তাহলে আমরা লিখব লম্ব বাই অতিভুজ মানে AC বাই হচ্ছে AD, AC বাই AD, AC বাই AD। তাহলে বা সাইন অ্যাঙ্গেল ADC, তাহলে ADC এর মান আমাদের কত বেরিয়েছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে আমাদের AC এর মান নাই, বের করতে হবে। আমাদের দেখো AD এর মান দেওয়া আছে 20। বা এখন আমাদের কি জানতে হবে? এখন আমাদের জানতে হবে sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান কত? তাহলে sin 60 ডিগ্রির মানটা কোথায় পাবে? আমি বলেছিলাম প্রথম ক্লাসে যে এটা 9.2 অধ্যায়ের ত্রিকোণমিতির যে 9.2 অধ্যায় আছে 9.2, তার আগে উদাহরণ যেখানে আছে সেখানে একটা চার্ট দেওয়া আছে, সেখান থেকে এটা জানতে হবে।
তাহলে sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 equal to AC/20। তাহলে আমরা যেহেতু এখান থেকে AC মান বের করব, তাহলে আর গুণন করি, 2 আর AC গুণ করলে 2AC, বা 2 আর AC গুণ করলে 2AC equal to 20√3, বা AC equal to 20√3/2, বা AC equal to 10 কে 2 দ্বারা ভাগ করলে 20 কে 2 দ্বারা ভাগ করলে 10√3। তাহলে আমরা AC এর মান এখানে পাইলাম 10√3। তাহলে আমরা আমাদের আরেকটা মান বের করতে হবে, সেই মানটা কি, আমাদের CD এর মানটা এখন বের করতে হবে। CD এখানে কি, CD হচ্ছে এখানে ভূমি, আর মান দেওয়া আছে কার, AD অতিভুজ। তাহলে এখন আমাদেরকে আরেকটা সূত্র জানতে হবে, সেই সূত্রটা কি, যে ভূমি এবং অতিভুজের সাথে কার সম্পর্ক, ভূমি এবং অতিভুজের সাথে কার সম্পর্ক। তাহলে আমরা জানি কি, ভূমি আর অতিভুজের সাথে যেটা সম্পর্ক সেটা হচ্ছে কি cos, সেটা সূত্র কি cos দিয়ে লিখতে হবে আমাদের। তাহলে আমরা কি লিখবো, আবার cos অ্যাঙ্গেল, এটা নাম কি ADC, ADC ইকুয়াল টু, ভূমি হচ্ছে আমাদের CD আর অতিভুজ হচ্ছে আমাদের AD, বা cos 60 ডিগ্রি ইকুয়াল টু CD এর মান আমরা বের করব, আর AD এর মান দেওয়া আছে আমাদের 20, AD এর মান আমাদের দেওয়া আছে কি 20। তাহলে বা এখন আমাদের একটা মান জানতে হবে, কি মান জানতে হবে, সেটা cos 60 ডিগ্রি মান কত। তাহলে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, বা 1/2। তাহলে হাফ ইকুয়াল টু CD/20, বা 2 আর CD গুণ করলে হবে 2CD, আর এখানে 20। সুতরাং CD ইকুয়াল টু, তাহলে এখানে CD এর সাথে 2 কি সম্পর্ক আছে, গুণ সম্পর্ক। তাহলে যদি এটা ওই পাশে যায় কি হবে, ভাগ হবে। তাহলে 20 কে 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো, 10। তাহলে দেখো আমরা এখানে AC এর মানও বের করে ফেললাম, এবং আমরা কি CD এর মানও বের করে ফেললাম। এখন আমরা এই চিত্রটিতে AB এর মান বের করার জন্য পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করব। পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে চলো আমরা এখন AB এর মানটা বের করি। তাহলে ত্রিভুজ ABCA, AB স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার প্লাস BC স্কয়ার, বা AB স্কয়ার ইকুয়াল টু, তাহলে আমাদের AC এর মান কত, AC এর মান 10√3 স্কয়ার প্লাস BC এর মান, দেখো এখানে আমাদের আছে BC, কিন্তু BC এর মান তো এখানে BD এর মান 28, আর CD এর মান দেওয়া আছে কত আমাদের 10। এই B এবং C এর ভিতরে একটা অক্ষর আছে কি, D। তাহলে এখানে কি দেখা যায়, B এবং C এই দুটোর মাঝখানে একটা অক্ষর কি আছে, D। তাহলে আমরা BC এর পরিবর্তে লিখতে পারি BD প্লাস CD, BD প্লাস CD। তাহলে আমরা কি লিখব, BD প্লাস CD হোল স্কয়ার, বা AB স্কয়ার ইকুয়াল টু, তাহলে এটাকে যদি আমরা স্কয়ার করি কত হবে, 10 কে স্কয়ার করলে 100, √3 কে স্কয়ার করলে কত 3, প্লাস, তাহলে BD এর মান আমরা যদি বসাই দেই, BD এর মান কত 28, প্লাস, আর CD এর মান কত আছে আমাদের 10 স্কয়ার, বা AB স্কয়ার ইকুয়াল টু 3 আর 100 গুণ করলে 300, প্লাস
28 আর 10 আমরা যদি যোগ করি তাহলে 38 স্কয়ার, 38 স্কয়ার। এরপর বা ab স্কয়ার ইকুয়াল টু 300 প্লাস, এখন আমরা 38 কে বর্গ করব, 38 কে কি করব বর্গ করব, তাহলে 38 স্কয়ার ইকুয়াল টু 1444, 1444। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে ab স্কয়ার ইকুয়াল টু 14, তাহলে 1744, তাহলে বা ab ইকুয়াল টু a স্কয়ার আমাদের কি রুট 1744। সুতরাং ab ইকুয়াল টু তাহলে আমরা এটা যদি বর্গমূল করি তাহলে আমাদের আসে 41.76, 41.76। তাহলে ab এর মানটা আমরা পেয়ে গেলাম, ab এর মানটা কত বের হলো 41.76। তাহলে আমাদের কোন নম্বর প্রশ্নে কি বলছিল ab এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছিল, ab এর দৈর্ঘ্য আমরা নির্ণয় করলাম। তাহলে এখানে এককটা কি হবে, সেন্টিমিটার হবে, মিটার হবে না কি হবে? দেখো এখানে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে 28 কিলোমিটার, 20 কিলোমিটার, তাহলে আমাদের এখানে এককটা হবে কি কিলোমিটার। সুতরাং ab এর দৈর্ঘ্য 41.76 কিলোমিটার। তাহলে দেখো আমাদের খ নম্বর প্রশ্নটাও সমাধান হয়ে গেল। তারপরেও তোমাদের যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, বুঝতে না পারো, ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, সেখানে আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আমি এখন আমাদের এই সৃজনশীলের গ নম্বর সমস্যাটি সমাধান করব। আমাদের গ নম্বর প্রশ্নে কি ছিল, দৃশ্যকল্প 2 এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে PQ এর মান নির্ণয় করো। তাহলে এটার ক্ষেত্রফল দেওয়া আছে এবং কি দেওয়া আছে QR, QR মানে কি এখানে ভূমির পরিমাণ আমাদের দেওয়া আছে, আমরা এখান থেকে বের করব PQ এর মান, মানে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, সমান সমান বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। চলো তাহলে আমরা গ নম্বর সমস্যাটা সমাধান করি। তাহলে দেওয়া আছে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার এবং QR equal to 60 সেন্টিমিটার। তাহলে মনে করি PQ equal to PR equal to A সেন্টিমিটার, QR equal to B equal to 60 সেন্টিমিটার।
তাহলে দেখো এখানে আমাদের ভূমির পরিমাণ দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে PQ এর মান। PQ PR এই দুটোকে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য A ধরে নিলাম। তাহলে এর মানটা আমরা বের করব। এখন যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দেখো দুই বাহু যেহেতু সমান, তাহলে এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদের প্রথমে জানতে হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? কি সূত্র? এর আগে আমি সৃজনশীল করে সেখানে লিখেছিলাম যে b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার, এবং সেই ক্ষেত্রফল সমান এখানে আমাদের দেওয়া আছে 1200 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা সেই সূত্রটা ব্যবহার করে এখন আমরা এর মান বের করব। কিসের মান বের করব? এর মান বের করব। তাহলে দেখো প্রশ্ন মতে b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার equal to 1200, বা b এর মান আমাদের কত দেওয়া আছে? দাও 60। তাহলে আমরা এখানে বসালাম 60/4 √4 স্কয়ার মাইনাস b এর মান আমরা এখানে আবার বসালাম 60 স্কয়ার ইকুয়াল টু 1200, বা তাহলে 4 দ্বারা যদি আমরা 60 কে ভাগ করি কত হবে? 15 √4 স্কয়ার মাইনাস 60 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে কত? 3600 equal to 1200। তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করব। তাহলে দেখো এখানে A15 আর এই পুরোটার সাথে এখানে কি সম্পর্ক আছে? গুণ সম্পর্ক। তাহলে সমান চিহ্নের বাম পাশে যদি গুণ সম্পর্ক থেকে ডান পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে আমরা 15 কে পাশে নিয়ে ভাগ করে দেব, বা √4 স্কয়ার মাইনাস 3060 ইকুয়াল টু 1200 ভাগ হইল 15, বা √4 স্কয়ার মাইনাস 3600 ইকুয়াল টু, তাহলে এটাকে আমরা ভাগ করি, ভাগ 15 ইকুয়াল টু 80, তাহলে 80। এখন তোমরা একটা বিষয় খেয়াল করো, এখানে আমরা যদি এর মানটা বের করতে চাই, তাহলে আমাদের এখানে যে বর্গমূল চিহ্নটা দেওয়া আছে, রুট চিহ্নটা দেওয়া আছে, এটা আমাদের কি করতে হবে? সরাই ফেলতে হবে। তাহলে আমরা যদি এই রুট যেটা দেওয়া আছে সেটা যদি আমরা সরাইতে চাই, কিভাবে সরাবো? এটা কি শুধু হাত দিয়ে মুছে দিলে সরে যাবে? নাকি এটা সরানোর কোনো নিয়ম আছে? এটা যদি আমরা সরাইতে চাই কি করতে হবে? আমাদেরকে বর্গ করতে হবে। বর্গমূলকে সরানোর জন্য আমাদের কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে বর্গ কিন্তু এরকম সমীকরণ থাকলে সেখানে বর্গ কিন্তু এক পাশে করা যাবে না, যে আমার শুধু বাম পাশে যেহেতু বর্গমূল চিহ্ন আছে আমি বর্গটা শুধু বাম পাশে করবো, সেটা করা যাবে না। আমার বর্গটা কি করতে হবে? উভয় পাশে করতে হবে, উভয় পাশে করতে হবে। তাহলে আমরা কি করি? উভয় পাশে বর্গ করি। উভয় পাশে বর্গ করলে কি হবে? a স্কয়ার দেওয়ার কারণে রুট চলে যাবে, 4 স্কয়ার মাইনাস 3600, আর 80 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 88 গুণ করলে 6400। অনেক স্টুডেন্টকে দেখা যায় যে ছোটখাটো গুণ করার জন্য, বর্গ করার জন্য কি করে সবসময় ক্যালকুলেটর ব্যবহার করে। যেগুলো একটু জটিল সেগুলোতে ক্যালকুলেটর ব্যবহার করলে কোনো সমস্যা নেই, ক্যালকুলেটর ব্যবহার করতে হবে।
কিন্তু অনেক অঙ্ক আছে যেখানে ক্যালকুলেটর ব্যবহার না করলেও চলে। যেমন দেখো এখানে আমি বর্গটা যে করলাম, কিভাবে বর্গটা করলাম, আমি কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করিনি। এখানে কত আছে? 8 আছে। তাহলে প্রথমে আমি 8 কি স্কয়ার করছি। আমরা জানি 8 স্কয়ার মানে কি 8 কয়টা? 8 হলো কয়টা? দুইটা। তাহলে 8 কি স্কয়ার করলে কত? 64। আর 8 দুইবার গুণ করলে 0 যেহেতু এখানে আছে, তাহলে 0 n স্কয়ার আছে, 0 দেওয়ার দুইবার বসাই দিলাম। তাহলে আমাদের কিন্তু কি ক্যালকুলেটর ব্যবহার করতে হলো না। তাহলে এখানে কি করতে হবে? বা 4 স্কয়ার। এখন দেখো এখানে 3600 এখানে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে এটা যদি ইকুয়াল টু চিহ্ন ডান পাশে যায় কি হবে? প্লাস হবে। তাহলে আমরা এখানে কি লিখব? 6400 প্লাস 3600। তাহলে আমরা দেখো এই দুটো এখন মাঝখানে প্লাস আছে, যোগ করে দিব। তাহলে বা 4 স্কয়ার, 4 স্কয়ার ইকুয়াল টু, তাহলে যোগ করা 0 0 0 এই 0 এই 0 আবার 0 6 আর 4 10 10 0 1 6 আর 3 9, তাহলে 10000 কত হলো? 10000। বা তাহলে স্কয়ার ইকুয়াল টু কি হবে? 10000 ভাগ হলো কত? 4। বা স্কয়ার ইকুয়াল টু, তাহলে দেখো এখানে একটা ভাগ করতে হবে। এই ভাগটা করার জন্য একটা কৌশল আছে, ক্যালকুলেটর ব্যবহারের কোনো প্রয়োজন নেই। যেমন আগে 4 দ্বারা আমি হিসাব করবো যে কোনভাবে সহজভাবে কিভাবে নেওয়া যায়। তাহলে আমরা সবাই অনেকেই জানি আমরা যে 4 আর 25 গুণ করলে হয় 100। 4 আর 25 গুণ করলে 100। তাহলে 4 দ্বারা আমরা 100 কে ভাগ করে করতে হবে 25। আর এখানে যে দুইটা শূন্য আছে, আমরা এই দুটো শূন্য বসাই দিলাম, হয়ে গেল আমাদের ভাগ। তাহলে আর আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হলো না। বা a ইকুয়াল টু, a বাসায় স্কয়ারের বাসায় কি হবে? বর্গমূল। তাহলে কি হবে? রুট ওভার 2500। আর এখন এই বর্গমূলটা আমরা কি করতে পারবো? ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবো। কিভাবে? সুতরাং a ইকুয়াল টু, তাহলে ইকুয়াল টু কি দেখো এখানে তুমি দুই জোড়া থেকে হিসাব করো, দুই জোড়া। তাহলে এই 25 এর বর্গমূল কত? আমরা জানি 5 5 × 5 25। তাহলে 25 এর বর্গমূল কত? 5। আর এখানে কত আছে? 0 0। তাহলে দুইটা 0 থেকে আমরা কয়টা দেব? একটা দেব, 0। তাহলে 2500 এর বর্গমূল হচ্ছে কত? 50। এর বর্গমূল কত হচ্ছে? 50। তাহলে দেখো আমাদের এর মানটা বের হয়ে গেছে। তাহলে আমরা এই কি ধরছিলাম? এই আমরা ধরে নিয়েছিলাম PQ এবং PR, PQ এবং PR, PQ এবং PR। তাহলে PQ এবং PR এর মান যেহেতু ধরছিলাম আমরা, এর মান বের হয়ে গেছে 50। তাহলে আমাদের প্রশ্নে কি চেয়েছিল? প্রশ্নে চেয়েছিল আমাদের PQ এর মান নির্ণয় করা। প্রশ্ন আমাদের কি চেয়েছে? PQ এর মান নির্ণয় করা। তাহলে আমরা PQ এর মান মানে কি? PQ এর মানকে আমরা এই ধরে নিছি। তার মানে a যেহেতু 50, PQ কত? 50। তাহলে আমরা এখন কি লিখতে পারি? সুতরাং PQ ইকুয়াল টু 50। আর একক কি লিখবো? আমাদের প্রশ্নে একক কি দেওয়া আছে? একক দেখো এখানে উদ্দীপকে সেন্টিমিটার দেওয়া আছে এবং ক্ষেত্রফল যেখানে দেওয়া আছে এখানেও সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা একক ব্যবহার করব কি? সেন্টিমিটার। সেন্টিমিটার। এখানে আরেকটা কথা আছে, অনেক সময় সৃজনশীলে দেখা যায় যদিও উদ্দীপকে সেন্টিমিটার আছে, হ্যাঁ এখানে সেন্টিমিটার আছে, চিত্রে সেন্টিমিটার আছে, কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে পরীক্ষা করার জন্য বলতে পারে যে PQ এর মান কত মিটার, PQ এর মান কত মিটার। তাহলে অনেক স্টুডেন্ট তো টেনশনে পড়ে যায় কি ব্যাপার, এখানে চিত্রে দেওয়া আছে সেন্টিমিটার, প্রশ্নে দেওয়া আছে সেন্টিমিটার, এখানে বের করতে বলছে মিটার। এটা টেনশনের কিছু নাই, তোমরা অঙ্কটা পুরোপুরি করে ফেলবে। এবার যদি এখানে মিটার যদি বের করতে বলে, আমরা জানি কি
100 সেন্টিমিটারে 1 মিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে আমরা এই সেন্টিমিটারকে মিটার বানানোর জন্য একে 100 দ্বারা কি করে দেব, ভাগ করে দেব, 100 দ্বারা ভাগ করে দেব। অনুরূপভাবে যদি উদ্দীপকে প্রশ্নে সব জায়গায় যদি মিটার থাকে, কিন্তু প্রশ্নে যদি বলে যে বের করো এই কত সেন্টিমিটার, তখন আমরা কি করব, তো মিটার থেকে যখন আমরা সেন্টিমিটারে যাব তখন কি করব, 100 দ্বারা কি করে দেব, গুণ করে দেব। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে ছোট জিনিস থেকে যদি আমরা বড় জিনিসে যেতে চাই, যেমন মিটার এখানে বড়, সেন্টিমিটার কি ছোট, যদি আমরা সেন্টিমিটার থেকে মিটারে যাইতে চাই তাহলে আমাদের এখানে 100 দ্বারা ভাগ করতে হবে। আর যদি মিটার থেকে আমরা সেন্টিমিটার মানে বড় থেকে ছোট দিকে যেতে চাই তাহলে আমাদের 100 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে কি হলো, ছোট থেকে বড়তে যাইতে ভাগ এবং বড় থেকে ছোটর দিকে যাওয়ার সময় আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। যাও আমাদের এই গ নাম্বার সৃজনশীল প্রশ্নটাও সমাধান হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এখন এই অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝেছো। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে কোথায় সমস্যা, আমি আবার এটা তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আজ আর নয়, আজ এখানেই শেষ করব। তবে শেষ করার আগে একটি কথা, ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।